প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্ভুজ সংক্রান্ত এর আগেও 4টি আমরা ক্লাস করেছিলাম। আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে চতুর্ভুজ পর্ব 5 নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্ভুজ পর্ব 5 আলোচনা করব চতুর্ভুজ ক্ষেত্র এবং ঘনবস্তুর ক্ষেত্রফল নিয়ে। চতুর্ভুজ ক্ষেত্র এবং ঘনবস্তুর ক্ষেত্রফল নিয়ে আমরা চতুর্ভুজ পর্ব 1-এর মধ্যে শিখেছিলাম চতুর্ভুজ 6 প্রকার। আমরা আজকে সেই 6 প্রকার চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের পাঠ্য বইয়ে সকল প্রকার চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেনি, তোমাদের পাঠ্য বইয়ে আলোচনা করা আছে সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ 3টি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে। আর 2টি ঘনবস্তুর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছে। আমরা আজকে ওই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা দেখে নেই। সামান্তরিক মনে করি এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে চতুর্ভুজের কর্ণ দ্বারা চতুর্ভুজটি 2টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়। এই ক্ষেত্রে আমি এসি কর্ণ বিবেচনা করে নিলাম যে এসি কর্ণ দ্বারা এ বি সি ডি এই সামান্তরিকটি 2টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। এখানে একটি ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ, আরেকটি হচ্ছে এ ডি সি ত্রিভুজ। এখন এ বি সি ত্রিভুজের বিসি বাহুর উপর বা বিসি যদি ভূমি হয় এর উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম, ধরে নিলাম এই লম্বটা হচ্ছে এই। এখানে বিসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম এ, এখানে তাহলে এডি বাহুটা এই হবে, আর এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, সিডি বাহুর দৈর্ঘ্যটাও বি। আর এখানে যে লম্ব বা উচ্চতা অঙ্কন করা হলো এই, এর উচ্চতাটা আমরা ধরে নিলাম এই। তাহলে এই ক্ষেত্রে যদি বলি এখানে এ বি সি ডি সামান্তরিকটি কয়টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে? এসি কর্ণ দ্বারা 2টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ অর্থাৎ এখানে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এটাই লিখলাম যে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রে এসি কর্ণ দ্বারা যে 2টি ত্রিভুজ আছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, মানে ক্ষেত্রফলের দ্বিগুণের সমান, অথবা এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। এখানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যত, এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল তত। তাহলে এটা লিখতে হবে 2 গুণ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো এটা লিখতে হবে যে 2 গুণ, আমরা এমনিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি বিসি আর উচ্চতা হচ্ছে এ। তাহলে এটা লিখতে হবে যে হাফ ইনটু ভূমি বিসি ইনটু উচ্চতা এ ই। এই ক্ষেত্রে যদি আমরা 2 2 কাটাকাটি করে ফেলি তাহলে থাকে কি বিসি ইনটু এ ই। তাহলে এই ক্ষেত্রে এ কে আমরা ধরে নিয়েছিলাম ভূমি, এ হচ্ছে ভূমি, আর এস কি এস হচ্ছে উচ্চতা। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ যদি কখনো সামান্তরিকের ভূমি এবং উচ্চতার মান আমরা পরীক্ষার প্রশ্নে পেয়ে থাকি, তার মানে ভূমির সাথে যদি উচ্চতাকে গুণ করে দেই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত সেটা আমরা পেয়ে দেবো। আজকের ক্লাসটি করানোর মূল উদ্দেশ্য হচ্ছে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা বা স্কুলে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষায় অষ্টম অধ্যায়ের যে চতুর্ভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো অথবা সৃজনশীলের সহজ প্রশ্ন অর্থাৎ ক নাম্বার প্রশ্নেও কিন্তু এই জাতীয় তথ্যগুলোর প্রেক্ষিতে ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে বলা হয় পরীক্ষার প্রশ্নে।
তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে পরীক্ষায় যে কোনো চিত্র আকারে দেওয়া থাকতে পারে, তবে আমাদের শুধু এতটুকু তথ্য মনে রাখতে হবে, সামান্তরিকের ক্ষেত্রফল বলতে ভূমি এবং উচ্চতার গুণফলকে বোঝাবে। সামান্তরিকের ক্ষেত্রফল বলতে কার ক্ষেত্রফল? ভূমি এবং উচ্চতার গুণফলকে বোঝানো হয়। আবার মনে রাখতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কর্ণ দ্বারা বিভক্ত ত্রিভুজ দুটির যে কোনো একটির ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। অনেক সময় পরীক্ষায় এমসিকিউর মধ্যে দেওয়া থাকবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এত, সামান্তরিকের ক্ষেত্রফল কত, তখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিতে পারি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটি পেয়ে যাব। শুধু আমাদের মনে রাখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। চলো এবার আমরা শিখি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি। আয়তক্ষেত্র আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত এবং প্রতিটি কোণ ও সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটিও সমান। এই ক্ষেত্রে ধরে নিলাম এসি কর্ণ দ্বারা আয়তক্ষেত্র এ বি সি ডি দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ বিভক্ত হয়েছে। এর মধ্যে একটি ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ, আর একটি হচ্ছে এ ডি সি ত্রিভুজ। এই ক্ষেত্রে ধরে নিলাম যে এই সামান্তরিক এই আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটি, এখানে বিসি বাহুর দৈর্ঘ্য এ, এডি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আর সিডি বাহুর দৈর্ঘ্যটাকেও বি দ্বারা প্রকাশ করব। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। যেহেতু প্রতিটি কোণ সমকোণ, তার মানে এখানে বি কোণটা 90 ডিগ্রি, একইভাবে সি কোণ, ডি কোণ, এ কোণ, প্রতিটি কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কর্ণ এসি এর সাপেক্ষে দেখা যাচ্ছে যে এ বি সি ডি আয়তক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। তার মানে বলতে পারি যে আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হবে 2 গুণ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র যা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এবি। কেন এবি কে উচ্চতা ধরা হলো? কারণ এখানে বিসি এবং এবি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি দুটি রেখাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় বা দুটি রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি ওই রশ্মি দুটি একে অপরের উপর লম্বভাবে বা সমকোণে থাকে। সেই ক্ষেত্রে বিসি কে যদি আমরা ভূমি ধরে নেই, এবি কে লম্ব ধরতে হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি ভূমি বিসি গুণ উচ্চতা হচ্ছে এবি। এখানে 2 2 কাটা, বিসি এর দৈর্ঘ্য, বিসিটাকে আমরা যদি বলি যে এখানে বিসি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর এখানে এবি হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করলাম, প্রস্থকে বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে বিসি সমান এ, এবি সমান হচ্ছে বি। তার মানে বলা যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ পরীক্ষায় মনে করো বিসি, এই এ বি সি ডি আয়তক্ষেত্রের ভূমি বিসি এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং প্রস্থ বি এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। যদি বলা হয় যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 10 এর সাথে 6 গুণ করে দিলেই আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাব। অর্থাৎ তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 10 গুণ 6 সমান 60। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হবে বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। যে এককটা থাকবে সেই একককে যদি আমরা বর্গ বা স্কয়ার করে দেই তাহলে এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এর আগে সামান্তরিকের ক্ষেত্রফল শিখলাম। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। চলো এবার আমরা শিখি রম্বসের ক্ষেত্রফল। আমরা রম্বস সংক্রান্ত সংজ্ঞা, রম্বসের বিভিন্ন তথ্য এবং রম্বস সংক্রান্ত উপপাদ্য পড়েছি। সেই ক্ষেত্রে রম্বসের বেলা আমরা একটি তথ্য জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে রম্বসের বেলায় মনে রাখতে হবে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। ধরে নিলাম যে এ বি সি ডি হচ্ছে একটি রম্বস,
এই রম্বসের একটি কর্ণ হচ্ছে এসি আর একটি কর্ণ বিডি। কারণ এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সময় আমরা বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে সেটা জানার জন্য আমরা কি করছিলাম, একটি শীর্ষবিন্দু থেকে ভূমি বা ওই শীর্ষের থেকে বিপরীত বাহুর উপর আমরা একটি লম্ব অঙ্কন করছিলাম। আয়তক্ষেত্রের বেলায় লম্ব আঁকার প্রয়োজন হয় না, কারণ আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুগুলো লম্বভাবে থাকে। আর রম্বসের ক্ষেত্রে জানি যে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে এসি এবং বিডি কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এই ক্ষেত্রে আমি যদি বলি এসি কর্ণ দ্বারা ত্রিভুজটি এ বি সি ডি রম্বসটি দুটি অংশে বিভক্ত হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে কি এ ডি সি ত্রিভুজ। অর্থাৎ এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে আমি রম্বসের ক্ষেত্রফলটা পাবো। অথবা যদি বিডি কর্ণ দ্বারা রম্বসটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ, আমরা বিডি কর্ণের সাপেক্ষে দুটি ত্রিভুজ ক্ষেত্র যোগফল হবে রম্বসের ক্ষেত্রফল, অথবা এখানে এসি কর্ণের সাপেক্ষে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে রম্বসের ক্ষেত্রফল। তাহলে এইটাই বলতে পারি যে রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ, এখানে লিখেছে এবিসি এর ক্ষেত্রফল আর একটা হবে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। অথবা আমরা 2 গুণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি, অথবা 2 গুণ বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি। দুইটা দিয়ে করলে হবে, একটা দিয়ে করলে হবে। এটাই দেখলাম যে সমান 2 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পাবো? আমরা এমনিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে লক্ষ্য করে দেখবো যে এবিসি ত্রিভুজের ভূমি আমাদের এসি ধরে নিতে হবে। কেন? কারণ এখানে বিডি কর্ণ যেহেতু ও বিন্দুতে লম্বভাবে ছেদ করছে, তার মানে এখানে বি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বি ওটা হচ্ছে এসি এর উপর লম্ব। তার মানে এসি হচ্ছে ভূমি আর বি হচ্ছে লম্ব। তাহলে এইটাই লিখলাম হাফ ইনটু এসি ইনটু বিও। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা এরকম লিখলাম যে 1/2 ইনটু এসি প্লাস 2 এর সাথে বিও গুণ করে লিখলাম 2বিও। এখানে বিওটা হচ্ছে বিডি এর অর্ধেক, বিও রেখাংশটা বিডি রেখাংশের অর্ধেক। তার মানে বিও বা ওবি এর 2 গুণ হচ্ছে বিডি এর সমান। তাহলে এটাই লিখতে পারি হাফ ইনটু এসি ইনটু বিডি। এখানে এসি কি? এসি হচ্ছে রম্বস এবিসিডি এর একটি কর্ণ, আবার বিডিও আরেকটি কর্ণ। তার মানে আমরা বলতে পারি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। পরীক্ষায় এমসিকিউর মধ্যে রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য সবচেয়ে বেশি এমসিকিউ আসে। পরীক্ষায় দেওয়া থাকে এরকম যে একটি কর্ণের মান হচ্ছে 6 সেন্টিমিটার, আরেকটি কর্ণের মান অর্থাৎ ছোট কর্ণ 6 সেন্টিমিটার, বড় কর্ণ যদি 8 সেন্টিমিটার হয় তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? তখন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণ দুটির গুণফলের অর্ধেক। অর্থাৎ কর্ণ দুটিকে গুণ করে যদি আমরা এর অর্ধেক মান নেই বা এটাকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রম্বসের ছোট কর্ণ এসি সমান 6 হলে বড় কর্ণ বিডি সমান যদি 8 হয় তাহলে এর ক্ষেত্রফল হবে কি? এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু 6 ইনটু 8, হাফ ইনটু 6 এর সাথে 8 গুণ করলে হবে 48, 48 কে 2 দিয়ে ভাগ করলে 24, অথবা 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 এর সাথে 8 গুণ করলে 24, অথবা 2 দিয়ে 8 কে গুণ করলে 4, 4 এর সাথে 6 গুণ করলে 24 হবে। আশা করি রম্বসের ক্ষেত্রফল পরীক্ষায় আসলে নির্ণয় করতে পারবা। তবে এতটুকু মনে রাখতে হবে, অনেক সময় এরকমও দেওয়া থাকে যে এও চিত্রের মধ্যে এও এর মান 3, বিও এর মান 4, এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এও হচ্ছে এসি এর অর্ধেক। যদি এও এর মান 3 হয় তাহলে এসি এর মান 6, একইভাবে বিও এর মান যদি 4 হয় তাহলে বিডি এর মান হবে 8, অর্থাৎ আগের মানটাই বের হবে। চলো এখন আমরা শিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব সেই অংশটা। ক্লাস 7 এ তোমরা শিখছিলা বর্গ, যেমন 2 এর বর্গ 2 স্কয়ার মানে 2 গুণ 2 4, 3 এর বর্গ 3 স্কয়ার মানে 3 গুণ 3 9, 4 এর বর্গ
4 স্কয়ার মানে 4 গুণ 4 16 এরকম হয়। অর্থাৎ বর্গ বলতে সাধারণত স্কয়ারকেই বোঝানো হয়। অর্থাৎ যে ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বলা হয় বর্গ। আমরা চতুর্ভুজ পর্ব 1 এর মধ্যে শিখেছিলাম বা চতুর্ভুজের প্রকারভেদের মধ্যে শিখেছিলাম বর্গ হচ্ছে এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। কিন্তু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তো ধরে নিলাম এই ক্ষেত্রে এ বি সি ডি হচ্ছে একটি বর্গ। এ বি সি ডি একটি বর্গ। এই বর্গের একটি কর্ণ হচ্ছে এসি। তার মানে এসি কর্ণ দ্বারা এবিসিডি বর্গক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ, একটি হচ্ছে এবিসি আর একটি এডিসি এর মধ্যে বিভক্ত হয়েছে। তার মানে আমি যদি বলি এ বর্গ এবিসিডি এর ক্ষেত্রফল, বর্গ এবিসিডি এর ক্ষেত্রফল, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বলতে পারি? 2 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ধরে নিলাম এখানে বিসি বাহুর দৈর্ঘ্য a, তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এই ক্ষেত্রে ভূমি উচ্চতা তো চিত্র অনুসারে মনে হবে আঁকা হয় না, আসলে আঁকা হয়েছে। এখানে এবি বাহু এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি যেহেতু 90, তার মানে এখানে এবি এবং বিসি বাহু পরস্পরের উপর লম্ব। যদি আমি বিসি কে ভূমি ধরি, এবি হবে লম্ব। যদি এবি কে লম্ব ধরি, এবি কে ভূমি ধরি, তাহলে বিসি হবে লম্ব। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি বিসি ইনটু লম্ব বা উচ্চতা হচ্ছে এবি। এখানে 2 2 কাটা থাকে বিসি ইনটু এবি। বিসি এর মানও a, এবি এর মানও a। তার মানে কি a স্কয়ার বর্গ একক। কারণ এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে a একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি ধরে নেওয়া হয়েছিল? a একক। অর্থাৎ যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরীক্ষায় 4 দেওয়া থাকে, এরকম আসতে হবে যে কোনো বর্গের ধার বা কোনো বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বা 4 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত হবে? তাহলে যদি a এর মান 4 সেন্টিমিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল a স্কয়ার সমান হবে 4 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা হবে 16 বা 16 সেন্টিমিটার স্কয়ার। একইভাবে যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে 25 বর্গ সেন্টিমিটার, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত? তখন হবে বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা স্কয়ার রুট বা বর্গমূল করে ফেলি, তখন এর বাহুর দৈর্ঘ্যটা হবে 5 সেন্টিমিটার। আশা করি তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হবে পরীক্ষা আসলে সেটা দিতে পারবা। এখন আমরা আলোচনা করব ট্রাপিজিয়াম নিয়ে। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। আমি এখানে এটা একটা আয়তক্ষেত্র দেখিয়ে ট্রাপিজিয়ামটা আঁকবো। যদি আমি এটা বাহুটাকে বাড়িয়ে দেই, তার মানে এখানে এ বি, এটাকে আমরা সি ধরলাম, এটাকে ডি। তাহলে এই ক্ষেত্রে চিত্রের মধ্যে লক্ষ্য করব যে এডি বাহু এবং বিসি বাহু কিন্তু সমান নয়, কিন্তু সমান্তরাল। এই ক্ষেত্রে বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম a একক। বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। এখানে বিসি এবং এডি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল বাহু বিডি এর মান ধরে নিলাম b একক। আর এই ডিই এটাকে ধরে নিলাম উচ্চতা s। এখানে চিত্র অনুসারে যা দেখতে পাচ্ছি, চিত্র অনুসারে এ বি ই ডি এই চতুর্ভুজ ক্ষেত্রটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে এডি এর দৈর্ঘ্য যদি বি হয়, বিই এর দৈর্ঘ্যটাও বি হবে। বিডি এর দৈর্ঘ্যটা কি হবে? এখানে বি থেকে বিই এর দৈর্ঘ্যটা বি হবে। তাহলে বি থেকে ই এর দৈর্ঘ্য বি। এখানে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এ, বিই এর দৈর্ঘ্য বি, তাহলে সিই এর দৈর্ঘ্যটা হবে a মাইনাস বি। এখানে এইটাও এস হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি এ বি সি ডি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্র এ বি ই ডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ই সি। অর্থাৎ এ বি ই ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে এ বি সি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমরা পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিছুক্ষণ আগে শিখছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই চিত্রে দৈর্ঘ্য হচ্ছে বিই, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, আর প্রস্থ হচ্ছে এবি, এবি মানে এস,
প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এইটা লিখলাম হাফ ইনটু ভূমি, ভূমি কি a মাইনাস b, আর উচ্চতাটা হচ্ছে s। এখন a মাইনাস b ইনটু s, এটা মূলত আমি যদি এখানে পুরো সবটা অংশ থেকে s কমন নিয়ে নেই তাহলে এটা লিখতে পারি b প্লাস এখানে a মাইনাস b টা 1 এর সাথে গুণ করবে a মাইনাস b ডিভাইডেড বাই 2 ইনটু s। তাহলে এখানে পূর্ণ সংখ্যা b হচ্ছে পূর্ণ সংখ্যা, a মাইনাস b বাই 2 এটা ভগ্নাংশ, ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যদি আমরা যোগ বা বিয়োগ করি এটা লসাগু না করে সরাসরি করা যাবে, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশের হরের সাথে গুণ করে দিব। তাহলে এটা আমরা লিখতে পারি অর্থাৎ সমস্ত ভাঙানোর মতো 2b প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 ইনটু s। 2b থেকে b বিয়োগ করলে b, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু s। তাহলে এখানে দেখতে পাবো a আর b হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু, ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু। তার মানে আমরা বলতে পারি a প্লাস b ডিভাইড বাই 2 অর্থাৎ সমান্তরাল বাহু দুটির যোগফলের অর্ধেক। সমান্তরাল বাহু দুটির যোগফলের অর্ধেক বলতে এটা সমান্তরাল বাহু দুটির গড় মানকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এটাই লিখতে পারি সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল বাহুদ্বয়ের গড় বা সমষ্টির গড় গুণ এইটা হচ্ছে উচ্চতা বা লম্ব দূরত্ব, উচ্চতা বা লম্ব দূরত্ব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি শিখলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এখানে এটা এরকম লেখা আছে হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল ইনটু তাদের লম্ব দূরত্ব, অথবা আমরা তোমাদের পাঠ্যবইয়ে যে কথাটা লিখেছে সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের গড়, আমি এখানে যোগফল লেখাটা লিখে নেই, ইনটু উচ্চতা। এখন পরীক্ষাটিতে আসে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। মনে করো b এর মান 4, a এর মান 8 আর উচ্চতা s এর মান দেওয়া আছে 5। তখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি a b বাই 2 ইনটু s, a b ডিভাইডেড বাই 2 ইনটু s, যেখানে s হচ্ছে লম্ব দূরত্ব, a আর b হচ্ছে সমান্তরাল বাহু দুটি। এখানে যে কোনো একটাকে সমান্তরাল বা ab লিখলে হবে। আমরা যা ধরেছি a এর মান 8, b এর মান 4 ডিভাইডেড বাই 2 ইনটু s এর মান হচ্ছে 5। 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 এর সাথে 5 যদি আমরা মাল্টিপ্লাই বা গুণ করে দেই তাহলে হবে 30। তার মানে এই ক্ষেত্রে এই ট্রাপিজিয়ামের বাহুর দৈর্ঘ্য আমরা a এর মান ধরেছিলাম কত 8 সেন্টিমিটার, b এর মান ধরে নিয়েছিলাম 4 সেন্টিমিটার, s এর মান যদি আমরা 5 সেন্টিমিটার ধরে নেই তাহলে এই ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল হবে 30 বর্গ সেন্টিমিটার। চলো এবার আমরা শিখি ঘুড়ি। যদিও তোমাদের বইয়ে ঘুড়ি কি এর ক্ষেত্রফল নিয়ে কোনো প্রকার আলোচনা করা হয়নি, তারপরও আমরা এখানে ঘুড়ির ক্ষেত্রফলটা কি সেটা জেনে নেই। এখানে এই বাহু দুটি সমান, আবার এই বাহু দুটিও সমান। ধরে নিলাম এ বি সি ডি হচ্ছে একটি ঘুড়ি। ঘুড়ি হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া বাহু সমান কিন্তু সমান্তরাল নয়। তাহলে এই ক্ষেত্রে ধরে নিলাম এই ঘুড়ির একটি কর্ণ হচ্ছে এসি কর্ণ আর একটি কর্ণ হচ্ছে বিডি কর্ণ। এই ক্ষেত্রে এসি এবং বিডি কর্ণ পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, কিন্তু সমদ্বিখণ্ডিত করে না, সমকোণে দ্বিখণ্ডিত করবে। এই ক্ষেত্রে সমকোণে যেহেতু তার মানে এখানে প্রতিটি কোণ হচ্ছে, এখানে প্রতিটি কোণ সমকোণ, কিন্তু এখানে ধরে নিলাম যে বিন্দুতে দ্বিখণ্ডিত হয়েছে সেই বিন্দুটা হচ্ছে ও, অর্থাৎ এখানে এ ও এবং সি ও অংশটা সমান না, বি ও এবং ডি ও অংশটা সমান না। তো এই ক্ষেত্রে যদি বলি বিডি কর্ণ, এই বিডি কর্ণ দিয়ে ঘুড়িটি দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে দুটি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হবে। একটা ত্রিভুজ হচ্ছে এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে বিসিডি ত্রিভুজ। তোমরা বড় ক্লাসে গেলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র শিখবে। এখন আমরা ওই সূত্র প্রয়োগ করব না, আমরা স্বাভাবিকভাবে ত্রিভুজের সূত্র প্রয়োগ করব। যদি বলি এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, ঘুড়ির ক্ষেত্রফল, ঘুড়ি ABCD এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ABD যোগ ত্রিভুজ ক্ষেত্র BCD। এই চিত্রে ABD ত্রিভুজের
ভূমি যদি আমরা বিডি ধরে নিই তাহলে লম্ব হবে এও বা উচ্চতা হবে এও, কারণ এখানে এও এসি এবং বিডি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি, এই ক্ষেত্রে ভূমি হচ্ছে বিডি, ভূমিটা কি বিডি, আর উচ্চতা বা লম্ব হচ্ছে এও। বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, বিসিডি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিডি, কিন্তু উচ্চতাটা হচ্ছে সিও। দেখো দোনোটা অংশের মধ্যে, এই অংশের মধ্যেও হাফ বিডি আছে, এই দ্বিতীয় অংশটার মধ্যে হাফ বিডি আছে। যদি হাফ বিডি কমন নেওয়া যায়, হাফ বিডি কমন নিলে হবে এও প্লাস সিও। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে এ থেকে ও এর দৈর্ঘ্য আর ও থেকে সি এর দৈর্ঘ্য যোগফল হবে এসি এর দৈর্ঘ্যের সমান। তাহলে হাফ ইনটু বিডি ইনটু এসি, অর্থাৎ এসি একটি কর্ণ, বিডি একটি কর্ণ। তার মানে আমরা রম্বসের ক্ষেত্রফল যেরকম পাইছিলাম যে হাফ ইনটু কর্ণদের গুণফল, ঘুড়ির ক্ষেত্রফলটাও ঠিক একই রকম, হাফ ইনটু কর্ণদের গুণফল, কারণ ঘুড়ি হচ্ছে একটি রম্বস। এখন আমরা শিখব ঘনবস্তুর ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ঘনবস্তু সাধারণত আয়তাকার, বর্গাকার, গোলাকার, বৃত্তাকার বা অন্যান্য আকারেরও হতে পারে। তবে তোমাদের কোর্সে দুই ধরনের ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর একটি হচ্ছে বর্গাকার ঘনবস্তু বা ঘনক। কারণ ঘনক হচ্ছে এমন একটি ঘনবস্তু যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার হাতে একটি আয়তাকার কাঁচফলক লক্ষ্য করো। এখানে যে কাঁচফলকটি ব্যবহার দেখানো হচ্ছে, এই কাঁচফলকের মধ্যে সাধারণত তল আছে 6টি। কয়টি তল? 6টি তল। প্রত্যেকটা তলের বিপরীত তলগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এই একটি তল, এর বিপরীত তল হচ্ছে এটা। এখানে এই একটা তল, এর বিপরীত তল হচ্ছে এটা। এখানে এই তলটির বিপরীত তল হচ্ছে এটা। তার মানে এখানে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটি সমান নয়। আমি ধরে নিলাম এই তলের বা এই যে আয়তাকার ঘনবস্তুটি দেখানো হয়েছে, বিদ্যুৎ চলে গেছে, এই যে আয়তাকার ঘনবস্তুটি দেখানো হয়েছে, এই আয়তাকার ঘনবস্তুর বড় বাহুটি হচ্ছে এ, এই দৈর্ঘ্য এটা হচ্ছে বি, মানে দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিলাম, প্রস্থকে বি আর উচ্চতাকে সি ধরে নিলাম। তাহলে যদি এটা বোর্ডে আঁকি, আয়তাকার ঘনবস্তু বলতে সাধারণত ইট, বাক্স, বই এই জাতীয় অংশকে বোঝানো, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র। এইরকম 6টি তল বিশিষ্ট যে একটা বস্তু দেখা যাবে, যার তলের প্রত্যেকটি তল হচ্ছে আয়তাকার, প্রত্যেকটি তল কি আয়তাকার, এরকম বস্তুকে বলা হবে আয়তাকার ঘনবস্তু। ধরে নিলাম আয়তাকার ঘনবস্তুর এটা হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ আর সি হচ্ছে উচ্চতা। তাহলে কি ধরে নিলাম? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। তাহলে এই ক্ষেত্রে যে বলা হলো যে আয়তাকার ঘনবস্তুর এখানে যে তলটা দেখা যাচ্ছে, এই তলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, প্রস্থকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, তার মানে এই তলের ক্ষেত্রফল হবে কি এবি। তাহলে এর বিপরীতেও আরেকটা তল আছে, সেই তলের ক্ষেত্রফলটাও এবি হবে। তাহলে আমরা এরকম এবি ক্ষেত্রফল বিশিষ্ট তল পাবো দুইটি। একইভাবে এখানে যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের মধ্যে এটা হচ্ছে দৈর্ঘ্য এসি, দৈর্ঘ্য এ, আর এখানে যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা হচ্ছে সি। তাহলে এর ক্ষেত্রফল হবে এসি বা সিএ। এরকম ক্ষেত্রফল পাবো দুইটা। আর এখানে এই যে ক্ষেত্রফল বা এই যে তলটা দেখি, এই তলের মধ্যে এই অংশটা হচ্ছে বি আর এই অংশটা হচ্ছে সি। তার মানে এরকম বিসি, যদি এখানে একটা বিসি থাকে আর উল্টা দিকে আরেকটা বিসি, তার মানে দুইটা বিসি। তার মানে আমরা সবগুলো থেকে 2 কমন নিয়ে লিখতে পারি 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ, যেখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি প্রস্থ, সি উচ্চতা। তার মানে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। যদি এরকম দেওয়া থাকে যে কোনো একটা আয়তাকার ঘনবস্তু, যেমন তোমাদের পাঠ্য বইয়ের 131 পৃষ্ঠার মধ্যে একটি প্রশ্ন উল্লেখ করা আছে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এর মান হচ্ছে 7.5 সেন্টিমিটার, প্রস্থ বি এর মান 6 সেন্টিমিটার, উচ্চতা সি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার।
যদি এরকম তথ্য দেওয়া থাকে, কি বলা হলো যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে a সমান 7.5 সেন্টিমিটার, b সমান 6 সেন্টিমিটার, c সমান 4 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের মানে 6টি তলের ক্ষেত্রফল কত হবে সেটা নিয়ে নেবে। তখন আমি বলতে পারি যে 2 ইনটু a, এর মান হচ্ছে 7.5, b এর মান 6, b এর মান 6, c এর মান 4, c এর মান 4, a এর মান হচ্ছে 7.5, অর্থাৎ 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। 7.5 এর সাথে যদি 6 গুণ করি, 6 7 42, 6 হাফে 3 তাহলে 45, 4 6 24, 4 7 28 আর 4 এর অর্ধেক তাহলে হবে 2, 28 এর 2 30। তাহলে এখানে 30 24 45 যদি যোগ করি, 9 3 2 5 4 9 99, এর সাথে 2 গুণ করলে হবে 198 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের 131 পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাটি দেওয়া ছিল আয়তাকার ঘনবস্তু দিয়ে, সেটা করে দিলাম। আর ঘনক বলতে সাধারণত বর্গাকার ঘনবস্তুকে বোঝায়। ঘনক দ্বারা কাকে বোঝানো হবে? বর্গাকার ঘনবস্তু। অর্থাৎ যে ক্ষেত্রের আয়তাকার ঘনবস্তুর যেমন তল 6টি, বর্গাকার ঘনবস্তুরও তল 6টি। তবে এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আয়তাকার ঘনবস্তুর প্রতিটি তল হচ্ছে এক একটি আয়তক্ষেত্র, আর বর্গাকার ঘনবস্তু বা ঘনকের প্রতিটি তল হচ্ছে একটি বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু ঘনক বোঝানো হয়েছে, তাহলে ঘনক আমরা বাস্তবে দেখেছি, সেটা হচ্ছে আমরা ছক্কা লুডো খেলার ক্ষেত্রে যে ছক্কা গুটিটা ব্যবহার করি, এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেখবা সমান। এখানে তল যে 6টি দেখবা, ছক্কার যে গুটিটা আছে বা লুডো খেলার মধ্যে, সেই ছক্কা গুটির মধ্যে 1 থেকে 6 পর্যন্ত বিন্দু দেওয়া আছে। অর্থাৎ 1 এর জন্য একটি বিন্দু, 2 এর জন্য 2টি ফোঁটা দেওয়া আছে, 3 এর জন্য 3টি ফোঁটা, এরকম 6 পর্যন্ত দেওয়া আছে। তার মানে এই ক্ষেত্রে যে ক্ষেত্র ধরে নিলাম, এটা একটা বর্গক্ষেত্র। এরকম বর্গক্ষেত্র দ্বারা গঠিত যে ঘনবস্তু সেটাকে বলা হয় ঘনক। বর্গক্ষেত্র দিয়ে যে ঘনবস্তু তৈরি হয় সেটাকে আমরা ঘনক বলতে পারি। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। যদি বলে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, তাহলে এর তল যেহেতু 6টা এবং প্রতিটি তলের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। অর্থাৎ ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যে ক্লাসটি করলাম, যে চতুর্ভুজের 6 প্রকারের ক্ষেত্রফল এবং ঘনবস্তু বলতে আয়তাকার ঘনবস্তু এবং বর্গাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, সেটা তোমরা বের করতে পারো। তাহলে শেষে যে আমরা ঘনক লিখলাম, যে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ধরে নিলাম আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 6a স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 6 * 4 স্কয়ার। 4 স্কয়ার মানে 16, 16 * 6 মাল্টিপ্লাই করলে হবে 96 বর্গ সেন্টিমিটার। এরপরও যদি তোমাদের আজকের এই ক্লাসে কোনো বুঝতে সমস্যা থাকে, তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম 01849242054। আমার এই ক্লাসটি তোমরা আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে WAHIDUL ওয়াহিদুল স্পেস হাসান, এই নামে সার্চ দিলে ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। এখানে অনেকগুলো আছে ইউটিউব চ্যানেল, তবে আমারটা যথাযথভাবে দেখে নিবা, তাহলেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো।